সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। পুঁজিবাজার নিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করি সপ্তাহের প্রথম দিনই বলি বাজারের যে পতন সেটি হয়তো কেটে যাবে, বাজার ভালো হবে, কিন্তু আসলে গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে শুধু আশার বাণী শুনিয়ে যাচ্ছি আমরা, কিংবা এখানে যারা অতিথিরা আসছেন তারা শোনাচ্ছেন, কিন্তু বাজারে কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে এই পতন কি অব্যাহত থাকবে কি না, এটি এখন বিনিয়োগকারীরা যেখানে আছেন তারা কি ধরেই নেবেন যে এখানে প্রতিনিয়তই শেয়ারের দাম কমবে কিনা? এই বিষয়গুলো জানতে চাই আপনাদের কথাও। আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক এম শাহজাহান মিনা, আছেন এস এম নাসির উদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ স্যার, আমরা এই অনুষ্ঠানে আপনাদের কথা শুনি, আপনাদের বিশ্লেষণ শুনি, বিনিয়োগকারীরাও সম্পৃক্ত হন। আমরা আসলে একটি জিনিস সবসময়ই দেখছি যে বাজারের কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি দেখেন যে গত কিছুদিন ধরে টানা পতন হচ্ছে। 2010 সালের পরে বাজারের যে ব্যাপক দরপতন, সে সময় দেখা যাচ্ছে দুই একদিন বাজার বেড়েছে, কিন্তু এখন প্রতিনিয়তই কমছে। এটি কেন হচ্ছে, এই জিনিসটা আপনার কাছে জানতে চাইবো। সাথে সাথে এটিও জানতে চাইবো যে এখানে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আমরা যতদূর জানি যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী পর্যন্ত পুঁজিবাজার নিয়ে ইতিবাচক এরকমই আমরা শুনে থাকি। কারণ এই নীতি নির্ধারণী পর্যায়ে এই বাজার নিয়ে যারা কাজ করেন তারা যখন তাদের সাথে দেখা করেন তারা কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথে দেখেন। আমরা সর্বশেষ যেটি দেখছি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে ব্যাপক তৎপরতা আমরা দেখছি, যে অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন ওনারা, বাংলাদেশ ব্যাংকে দেখা করেছেন, বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেছেন। কিন্তু এইদিকে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, বিএসসি এবং ব্রোকার্স অ্যাসোসিয়েশন যারা এখানে আছেন, যারা দায়িত্বে, তাদের তৎপরতা আমরা দেখছি না। এই যে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যে তৎপরতা দেখাচ্ছে, সেটি যদি সম্মিলিতভাবে একসাথে সবাই করত, বাজারে এই অবস্থা হয়তো থাকতো না। হাসিব, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আসলে হাসিব, বাজারে বর্তমান যে অবস্থাটা এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি, বিভিন্ন চ্যানেলে এই অনুষ্ঠানের মাধ্যমে বলেছি। কিন্তু আমার কাছে যে জিনিসটা আপনি বললেন, এটার মূল কারণ হিসেবে আমি যেটা দেখি সেটা হলো যে বাজারে যারা বিনিয়োগকারী আছে, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, এরা কিন্তু এখনও বাজারের প্রতি তাদের যেটা কনফিডেন্স, আস্থা, এই জিনিসটা ফিরে পাচ্ছে না। অর্থাৎ এখানে পুরোপুরি একটা ফ্যাক্টরকে আমি দায়ী করব ওই বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি থেকে, সেটা হচ্ছে তারা এই বাজারে বিনিয়োগ করার জন্য আস্থা ফিরে পাচ্ছে না। কারণটা হচ্ছে এই, অনেক সময় আপনি একটু আগে যেটা বললেন যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তারাও চাচ্ছেন, কিন্তু সমস্যাটা কোথায়, ওনারা যেটা চাচ্ছেন সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে কাজগুলি করা দরকার, সেই কাজগুলি যারা করবে তাদের পক্ষ থেকে কিন্তু সেরকম কোনো উদ্যোগ আমরা দেখছি না। যেমন আমরা আগেও বলেছি যে প্রচুর পরিমাণ টাকা এই যে আমাদের যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ব্রোকারেজ হাউসে আছে সব, বা মার্চেন্ট ব্যাংকে আছে, নেগেটিভ ইকুইটিতে আছে, এটা নিয়ে আমরা অনেকবার কথাবার্তা বলেছি। এই নেগেটিভ ইকুইটিকে যত সময় পর্যন্ত একটা ব্যালেন্সে না আনতে পারবে তত সময় পর্যন্ত এটা হবে না, এবং সেটা না করলে এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা সবচেয়ে বেশি। আর আপনি যে কথাটি বললেন সেটা হলো যে আমরা লক্ষ্য করেছি মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত যে কমিটি, তারা বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ করেছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বা বাণিজ্য মন্ত্রীর সঙ্গে, অর্থমন্ত্রীর সঙ্গে, এবং তারা কিন্তু পজিটিভ কথাবার্তাই বলেছে। এখন সে পজিটিভ কথাবার্তা দীর্ঘদিন ধরে কিন্তু ওইটা কোনো বাস্তবায়নে আসছে না। এখন নতুন আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, যে এটা আমরা আগেও বলেছি, এই বাজারের যে খারাপ অবস্থা, এটার পিছনে আমরা সবসময় বলে আসছিলাম যে বাংলাদেশ ব্যাংকের একটা নেতিবাচক মনোভাব এবং ভূমিকা ছিল। তা সেইটা যদি এখন ইতিবাচক হয়, এবং এটা বোধহয় আমি মাননীয় অর্থমন্ত্রীও বোধহয় এটা বুঝতে পেরেছেন, এবং উনি ওনার সাক্ষাৎকারে কথাটি বলেছেন যে পুঁজিবাজারকে একটা ভালো অবস্থানে আনার জন্য বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা, বিশেষ করে প্রাক্তন গভর্নরের যে ভূমিকাটা, উনি এটা সমর্থন করেনি বা এটাকে উনি সমালোচনাই করেছেন। তো সেই ক্ষেত্রে তো আমার মনে যেটা হবে যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের মনোভাবটাকে পজিটিভ আনতে হবে, এবং ইতিপূর্বে যে সকল সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলিকে বাস্তবায়ন করতে হবে। এটা হলো একটা দিক।
দ্বিতীয় আর একটি দিক আছে, সেটা হচ্ছে যে বাজারে সবসময় জিনিসপত্র কেনা বেচা হয় এবং তাদের দাম নির্ধারণ হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি গত 4-5 বছরে, ডিম্যান্ড তো ক্রিয়েশনভাবে হয়নি, বরং বাজারে প্রচুর পরিমাণে সাপ্লাই বেড়েছে। সাপ্লাই, দ্যাট মিনস আমরা আইপিওর মাধ্যমে এক ধরনের সাপ্লাই আসছে, আবার অন্যভাবে যে স্টক ডিভিডেন্ড দিয়ে শেয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে, অর্থাৎ টাকা শেয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু এই শেয়ারগুলি যারা বিনিয়োগ করবে সেরকম বিনিয়োগকারীদেরকে আমরা বাজারে আনতে পারিনি। অর্থাৎ ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ভিতরে কিন্তু একটা বিরাট গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, এবং গ্যাপ সৃষ্টি হওয়ার কারণে আমরা বাজারটাকে অত ভাইব্রেন্ট দেখছি না, অর্থাৎ সেখানে যারা বিনিয়োগকারী সেখানে ওখানে যাচ্ছে না। এই জন্য ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের যে গ্যাপটা, এটা কমাতে হবে, এবং এটা কমানোর এক নম্বর কাজ হচ্ছে আপাতত, যেটা আমরা কিন্তু অনেক সময় বলেছিলাম, যখন যেহেতু বাজার খারাপ সেই অবস্থায় কিন্তু বাজারে সাপ্লাই দেওয়া ঠিক না। যখন ডিম্যান্ড ছিল তখন কিন্তু আমরা বাজারে শেয়ারের সাপ্লাই দেইনি, কিন্তু ইদানিং আমরা গত 5 বছরে বা কয়েক বছরে আমরা দেখেছি প্রায় 80-90টি কোম্পানি এখানে আসছে। আসার ফলে আমি যদি আপনাকে একটু ইনফরমেশন দিয়ে করি, যে গত 2010-এ বাজারে যে পরিমাণ শেয়ার ছিল এখন তার 2.5 গুণ বেড়েছে, কিন্তু ডিমান্ড 2010-এ যতটা ছিল এখন কতটা কমেছে সেটা আসলে সবাই জানে। তো এই অবস্থায় সাপ্লাই ডিমান্ডে যদি আপনারা মানে যে সবসময় যেটা পড়ানো হয়, মানে আপনার ইউনিভার্সিটিতে যেটি পড়ান বা সবাই আমরা পড়েছি, যে ডিমান্ড সাপ্লাই যদি সামঞ্জস্য না থাকে একটা ফল করবে অথবা প্রাইস হাই হয়ে যাবে, কিন্তু এখানে এখনো যে শেয়ারের দাম আছে, যে পরিমাণে 2.5 গুণ শেয়ার বেড়েছে আর যে পরিমাণে ডিমান্ড কমেছে, তাতে যে শেয়ারের দাম এখনো সব ফেস ভ্যালুর নিচে যায় নাই, সেটি বাজারের হয়তো মানে এখনো শক্তিশালী বাজার, এটি বোঝা যায় না। বাজারে আমরা এই যে আপনি যে কথাটা বললেন, এই কথাটা বলা, এই মেসেজটা যদি বিনিয়োগকারী আবার গ্রহণ করে তাহলে কিন্তু বাজারের অবস্থা আরও খারাপ হয়ে যাবে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি বাজারটা স্বাভাবিক অবস্থায় আসুক, অর্থাৎ আমি যেটা বলছিলাম ডিম্যান্ড এবং সাপ্লাই, অর্থাৎ সাপ্লাইটা আপাতত ওইভাবে একটু আইপিও কমায় দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ডিম্যান্ড বাড়ানোর জন্য যেটা আমরা বলেছিলাম যে নেগেটিভ যে ইকুইটি, তাদেরকে একটা ব্রিদিং স্পেস দিতে হবে, এবং সাথে সাথে বাজারে প্রচুর পরিমাণ টাকা কিন্তু আইডেল পড়ে আছে, সেই টাকাগুলিকে বাজারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার উপায় হচ্ছে এই যে এক্সপোজার লিমিটে, কিন্তু এটা আমি আগেও বলেছি, এক্সপোজার লিমিট আগে ছিল 10% অফ টোটাল লায়াবিলিটি, সেখানে যে পরিমাণ টাকা বাজারে আসার কথা ছিল, এখন যে আইন করেছে অর্থাৎ 25% ইকুইটি, তাতে যে পরিমাণ টাকা আসবে এটা কিন্তু অনেক কম। অর্থাৎ ওদিকে বাজারে যদি টাকা না আসে, দ্যাট মিনস টাকা না আসলে ডিম্যান্ড ক্রিয়েট হবে না। অর্থাৎ আমরা একটা ভুল সিদ্ধান্ত ওখানে নিয়ে ফেলেছি, ওখানে ডিম্যান্ডটা ক্রিয়েট করা যে স্কোপটা ছিল সেটা না করে বরং ওখানে ডিম্যান্ডটাকে আমরা কমানোর ব্যবস্থা করেছি, এদিকে আমরা সাপ্লাই বাড়াচ্ছি। এই যে ডিম্যান্ড সাপ্লাই একটা বিরাট গ্যাপ হয়ে গেছে, এটা কিন্তু বাজারের যে আস্থা, বিনিয়োগকারীদের আস্থা, এটা কিন্তু এভাবে আসছে না। এই কারণে এই জন্য আমি যে জিনিসটা মনে করি, আপাতত ডিম্যান্ডটা ক্রিয়েট করার জন্য ওই যে আইনটা করা হয়েছে প্রয়োজনে সংসদের মাধ্যমে না, সেটা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে কিন্তু সে জিনিসটা করা যেতে পারে। ঠিক স্যার, এই জায়গায় নাসির ভাইয়ের কাছে এই ব্যাপারে জানতে চাই। আমরা দেখেছি যে গভর্নর নতুন দায়িত্ব নেওয়ার পরে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে রকিবুর রহমানের নেতৃত্বে 3 জন পরিচালক গিয়েছেন দেখা করতে। মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাইদুর ভাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়েছেন। সেখানে তিনি যে মেসেজটি দিয়েছেন যে সমস্যাগুলো আছে, বিশেষ করে যে নন লিস্টেড কোম্পানির শেয়ারগুলো এই 25%-এর মধ্যে নিয়ে আসা হয়েছে, এই বিষয়গুলো উনি দেখবেন। তবে উনি যেটি বলেছেন যে এখন যে সমস্যাটা বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া টাকাটা উদ্ধারের ব্যাপারে, সেই ব্যাপারে সমাধানের পরে, মানে এইটাই তার মেইন প্রায়োরিটি। তার মানে একটা স্পেস পাবে হয়তো পুঁজিবাজার, কিন্তু সেটার জন্য একটা সময় দরকার। ধন্যবাদ হাসেব। আমি যে ইস্যুটা নিয়ে শুরু করতে চাই, পৃথিবীর প্রতিটা দেশেই পুঁজিবাজার নিয়ে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকের একটা বিশেষ ভূমিকা আছে। আমি এই ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। গত বছরের জুন জুলাইতে যখন চীনের পুঁজিবাজারে চরম ধস নামেছে, তখন চীনের কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং চীনের কেন্দ্রীয় ব্যাংক থেকে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংককে মানে আর্জেন্ট অ্যাসিস্ট্যান্স চাওয়া হয়েছে।
হ্যাঁ, হাউ দে উইল রিকভার দ্য ক্রাইসিস, যেটা আমেরিকার 1987 সালের 19শে অক্টোবরের ঘটে যাওয়া, যেটাকে বলা হয় ব্ল্যাক মানডে, মানে কালো সোমবার, সেদিন থেকেই ওই মানে আমেরিকান স্টক এক্সচেঞ্জে বড় ধরনের একটা ধস নেমেছিল। সেখান থেকে আমেরিকা স্টক এক্সচেঞ্জ কীভাবে কাটিয়ে উঠেছে, এই এক্সপিরিয়েন্সটা চীনের কেন্দ্রীয় ব্যাংক তার পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য, পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য আপনার অ্যাসিস্ট্যান্স চেয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যাদের অর্থনীতি একটা বৃত্তির উপর দাঁড় করিয়েছে, তাদের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনেকাংশে। আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আমি যদি মূল্যায়ন করতে যাই গত 5-7 বছরের মধ্যে, আমার ধারণা অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আমরা বিভিন্ন সময়ে পত্রিকা বা মিডিয়ার মাধ্যমে যে সমস্ত সংবাদ পাই, একটা গুড কোঅর্ডিনেশনের অভাব ছিল, ভালো সমন্বয় ছিল না, একটা সমন্বয়হীনতার অভাব ছিল। আমার মনে হয় কেন্দ্রীয় ব্যাংক আমাদের পুঁজিবাজারের যে এখন আস্থার সংকটের কথা বলছেন, বা পুঁজিবাজারের একটা খারাপ পরিস্থিতির দিকে, যেখানে দিন দিন ধসের দিকে যাচ্ছে মার্কেটটা, আমরা 2010 সালের পর থেকে বিভিন্ন সময়ে ছোটোখাটো উদ্যোগ নেওয়া হয়েছে মার্কেটকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য, কিন্তু একটু আশার ঝিলিক দেখিয়ে আবার মার্কেট তার পুনর অবস্থায় ফিরে গেছে। আমরা পারি নাই দুইটা কারণে। স্যার একটু আগে যেটা বললেন, আমাদের এখানে সাপ্লাই এবং ডিমান্ডের বড় গ্যাপ, এটা সত্য, এটা নিয়ে আমি এর পূর্বেও আলোচনা করেছি। এছাড়াও আমাদের অনেকগুলো সমস্যা আছে আজকে আস্থাহীনতার পিছনে। প্রথম সমস্যা আমার কাছে যেটা মনে হয়, আমি একজন ব্রোকারেজ হাউসের সিইও, এবং আমি যদি একজন বিনিয়োগকারীর কনটেক্সটেও চিন্তা করি, আমাদের দেশের যারা পলিসি মেকারদের মধ্যে গুড কোঅর্ডিনেশনের অভাব আছে। পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করার জন্য, পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য পলিসি মেকারদের মধ্যে যে ধরনের একটা গুড কোঅর্ডিনেশন দরকার ছিল, নিয়ন্ত্রণ সংস্থা সহ অন্যান্য কনসার্ন পার্টিগুলোর মধ্যে যে ধরনের সমন্বয়ের দরকার ছিল, সেরকম সমন্বয় আমরা দেখতে পাই নাই। এই পুঁজিবাজারের আস্থাহীনতার আরও অন্যতম কারণ হলো বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদে বিনিয়োগের অনীহা কেন, এটা আপনি এখন জিজ্ঞেস করতে পারেন। এখানে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইনভলভমেন্টটা অনেক কমে গেছে, যেটা কমার পিছনে গেছে নাকি কমতে বাধ্য করেছে? আমি আপনাকে এই জিনিসটা আসতে কমার পিছনে কারণটা কি? হ্যাঁ, এক্সপোজার লিমিটের কারণে আপনার আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের এক্সপোজার লিমিটটা কমিয়ে এনেছে, তাদের বিনিয়োগটা আস্তে আস্তে তারা সেল মোডে ছিল, তারা বিনিয়োগটাকে ধরে রাখেনি। পরে এটার আলটিমেট এফেক্ট আমাদের মার্কেটে পড়ছে, সাধারণ বিনিয়োগকারীরা এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার এরপরে যেটা হলো যে কি, পলিসি মেকারদের পরে আমাদের নিয়ন্ত্রক সংস্থা ডিএসসি, সিএসসি, এগুলোর মধ্যে আরও গুড কোঅর্ডিনেশন দরকার, আরও অনেক প্রোঅ্যাক্টিভ রোল আমরা আশা করেছিলাম। আমরা 2010 সালের দিকে 9 সালের দিকে আমাদের যেখানে মার্জিন লোনের হার অনেক বেশি ছিল, এখন সেখানে মার্জিন লোনের হারও অনেক কমে গিয়ে সেখানে আমার ফান্ড ইনজেক্টটা কমে গেছে। আপনারা কি লোন পাচ্ছেন? আপনার হাউস যখন আমি কোনো ব্যাংক থেকে এই মুহূর্তে লোন চাইলে ওইভাবে পাচ্ছে না, কারণ প্রত্যেকটা ব্যাংকের এক্সপোজার লিমিটটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওইভাবে ফান্ড আসতেছে না। আচ্ছা, আপনি আসেন, আমরা তখন বিভিন্নভাবে আমাদের মাছ পিপলকে এই মার্কেটে ইনভলভ করছি। এখন প্রান্তিক বিনিয়োগকারীদেরকে, আমি আগেও বলেছি, আগে আমাদের এখানে মাছ পিপলকে আমরা যদি লং টার্মে বিনিয়োগে না নিয়ে আসতে পারি, আমার এই মার্কেট স্থিতিশীল থাকবে না। এইখানে আসবে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি টাঙ্গাইল থেকে আব্দুল আজিজ বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে এই যে বিএসসির প্রেসিডেন্ট খায়রুল হক, এখন বাজারে শেয়ারের ছড়াছড়ি, বাজারের তো ডিমান্ড তো কিরকম আছে আপনারাই ভালো বলতেছেন, আলোচনাই করতেছেন। এখন উনি কয়েকদিন পর পরই নতুন নতুন আইডিয়া এনে বাজার থেকে আর টাকা উত্তোলন করে নিয়ে যায়। এখন উনি এখান থেকে সরবে কবে? আচ্ছা, আমরা আসলে ব্যক্তিকে দোষারোপ না করি, একটু প্রতিষ্ঠান, আপনি প্রাতিষ্ঠানিক ভাবে দেখেন। এইচএসসি কে বলেন, এখানে যিনি দায়িত্বে আছেন উনি না থাকলে আরেকজন থাকবেন। আমরা আসলে কোনো ব্যক্তিকে টার্গেট না করি। স্যার, এই বিষয়টা যদি এই দর্শকের সাথে আমিও একটু অ্যাড করতে চাই।
নাই যে বিএসসি যে সর্বশেষ যে কোম্পানিটি তালিকাভুক্তির অনুমোদন দিল বা যেটি তালিকাভুক্তি হলো সেটা তো আজকে বাজার কমছে প্রতিদিন, কিন্তু সেটি তো হলটেড, মানে সেলার নাই। তাহলে তো বিএসসি ঠিকই আছে, সে যে কোম্পানিকে অনুমোদন দিচ্ছে সেটির দাম বাড়ছে, সেটির ডিমান্ড আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন হয়তো হলডেড হয়ে গেছে, কিন্তু আগামী 1 মাস 2 মাস 3 মাস 5 মাস পরে যে এটার অবস্থা কি দাঁড়াবে সেটা দেখার বিষয়। তাহলে এইখানে এই শেয়ারটা যদি বাড়তে বাড়তে এখন 19 টাকা 40 পয়সায় হলটেড, আজকে আমি যদি ভুল না করে থাকি, তাই যদি হয় এটা যদি 30 টাকা হয়ে যায়, তারপর 30 টাকায় যে বিনিয়োগকারী এখানে কিনবেন, তখন একটা তদন্ত কমিটি হয়তো ডিএসসি বলবে যে দাম বাড়ার কারণ নাই, তারপরে একটা তদন্ত কমিটি করবে, ডিএসসি একটা তথ্য এসএসসিতে একটা রিপোর্ট দিবে, তারপরে এইখানে কয়েকজন বিনিয়োগকারীকে একটা শাস্তি দেওয়া হবে বা একটা করা হবে। মানে এইগুলো দেখতে দেখতে বিনিয়োগকারীরা এখন মানে এইগুলোর প্রতি আস্থা তো নাই, মানুষের একটা অনীহা তৈরি হয়েছে বাজারের প্রতি। মানে এই যে আজকে কেন এটা টেক্সটাইলের সব কোম্পানির অবস্থা কি, এইটা যদি ভালো হয় যৌক্তিক পর্যায়ে এটি ভালো, দাম বাড়ছে, কিন্তু এইটা যখন একটা পর্যায়ে চলে যাবে, যখন বিনিয়োগকারীরা কিনে আরও মুনাফা করতে যাচ্ছেন, শেষ পর্যায়ে যে একটা তদন্ত, মানে এইগুলো তদন্ত কেন, তদন্ত যদি হয় শুরুতেই কেন না, আবার তদন্ত হলে সেইটা বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত কেন? মানে বিনিয়োগকারীরা যে অভিযোগগুলো করে থাকেন বা বিভিন্ন ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকগুলো যেগুলো করে থাকেন, যে নতুন কোম্পানিটি আসে এবং সেটি যে হলটেড থাকে, এর আগেও আমরা দেখেছি যে একটি আইটি কোম্পানির নেগেটিভ ইপিএস তারপর অনেক প্রতিনিয়ত হলটেড হতে, এইখানে যারা তাদের একটা সম্পৃক্ততা থাকে এবং কোম্পানিটি যারা উদ্যোক্তা তাদেরও একটা সম্পৃক্ততা থাকে। এটি যদি বাজারে সবাই বুঝতে পারেন, বিএসসি ডিএসসি তারা কেন বুঝতে পারেন না? কিংবা আজ পর্যন্ত এরকম একটি তদন্ত আমরা দেখি নাই যেখানে ইস্যুয়ারদেরকে ধরা হয়েছে যে তাদের সম্পৃক্ততা ছিল। হাসিব, আমরা গত কয়েক বছর ধরে এই জিনিসটাই লক্ষ্য করে আসছি যে যখন বাজারে একটা নতুন শেয়ার আসে তখন হুমড়ি খেয়ে ওই শেয়ারটাই মানুষ কিনতে যাচ্ছে, যে কারণে এই শেয়ারের দামটা বাড়তে থাকে। এবং এখানে আমি আগেও বলেছি, এই নতুন শেয়ারের দাম বাড়ানোর পিছনে একটা গ্রুপ কাজ করে, যেটা আমাদের মানে পর্যবেক্ষণে ধরা পড়েছে। কিন্তু আলটিমেটলি আপনি দেখেন কি অবস্থা দাঁড়িয়েছে, সব শেয়ারের অবস্থা কীভাবে আছে, যে শেয়ারের দাম অনেক বেড়ে গেছিলো আস্তে আস্তে কিন্তু সেগুলি অনেক কমে আসছে এবং অনেক শেয়ার বিলো দ্য অফার প্রাইসে চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু একটা কারসাজি হচ্ছে। আপনি যে কথাটা বলেন, হ্যাঁ কারসাজিগুলো কারা করছে, এটা তো এখন সবার চোখে ধরা পড়ছে যে হ্যাঁ নতুন শেয়ারের দাম বাড়ার পিছনে কিছু কিছু লোক এখানে কাজ করে যাচ্ছে, গেম প্লে করে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আপনি যে কথাটি বললেন এটা খুবই ইম্পর্টেন্ট, যে গেম প্লে করে যাচ্ছে এটা কিন্তু আমরা যেহেতু বুঝতে পেরেছি, তখন বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাগং স্টক উচিত যে রিয়েলি এই কাজগুলি কারা করতেছে। স্যার একটা বিরতিতে যাব, তার আগে আমি আপনাকে প্রশ্নটা করে, এই যে সকালে লেনদেন শুরু হওয়ার পর থেকে 10 মিনিটে 10 লাখ 20 লাখ শেয়ার ট্রেড হয়ে যাচ্ছে, কোনো বিনিয়োগকারী দেখা যাচ্ছে তারপরে 10 লাখ শেয়ার কিনলো, জরিমানা করা হয় কিংবা যখন শাস্তি দেয়া হয় এই ব্যক্তিকে যে হলটেড হওয়ার পরে কিনেছে, তাহলে প্রথম যে 10 মিনিটে শেয়ারটা হলটেড করলো সে কে, কোন প্রতিষ্ঠান থেকে, এগুলো বিএসসি ডিএসসির কাছে অবশ্যই তথ্য আছে। এই ব্যাপারে আজ পর্যন্ত কিন্তু আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিংবা রিপোর্টেও কোনো কিছু দেখি না, জায়গাটি দিচ্ছিলাম না। ওখানে আমি যে জিনিসটা আগেও বললাম, আবার সেই একই কথা বলতে হবে, সেটা হলো যে আমরা তো দেখছি যে গত কয়েক বছরে এরকম একটা অভিজ্ঞতা, যখনই একটা নতুন শেয়ার আসছে এবং সেই শেয়ারটা নিয়েই কিন্তু কিছু প্লেয়ার আছে তারা খেলতে থাকে এবং ওই খেলার ফাঁদে পা দিচ্ছে হলো এই সাধারণ বিনিয়োগকারীরা। তারাই যখন তদন্তটা হয় তাদের নামটাই আসে। হ্যাঁ, আমি সেটাই বলছি। এখন যেটা হচ্ছে যে যারা গেম প্লে করছে এবং এরা কিন্তু গুজব রটাচ্ছে যে এটা অমকের কোম্পানি, এটা 100 টাকায় যাবে, এটা আগামী 2 মাসে এখানে যাবে, এটা কিন্তু পুরোপুরি গুজবের উপরে এই শেয়ারগুলির দাম বাড়ানো হচ্ছে। এবং এটা গুজব তো পৃথিবীর সব দেশে সব বাজারই আছে। না, কিন্তু গুজবটা হলো কি, এখানে মুশকিলটা হলো যে আমাদের যারা বিনিয়োগকারী আছেন ওনারা মনে করেন যে ঠিক আছে এটার দাম বাড়তেছে, আপাতত ট্রেড করে কিছু প্রফিট করে নেই। অর্থাৎ তাদের কিন্তু ওই কারেন্ট প্রফিট করার যে একটা অ্যাটিটিউড, ওই অ্যাটিটিউডের ফাঁদে তারা পা দেয়। পা দিয়ে পরে যখন যে যারা বিক্রি করে তারা বিক্রি করে বেরিয়ে আসে, আর যারা একটু মানে যারা কম বুঝে বা
ওইভাবে খবরাখবর রাখে না, তারা কিন্তু আটকে যায়। এটা আমি দেখে, এই যে গত কয়েক বছরে যতগুলি শেয়ার আসছে, এই 80টে বলি বা 75টে বলি, অধিকাংশ শেয়ারের দাম কিন্তু এখন চলে আসছে নিচে। এইটার থেকেও তো তাদের একটা এই অভিজ্ঞতার থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। অর্থাৎ এই যে এইখানে কিন্তু হ্যাঁ, এখন একটা বিরাট ইস্যু হয়ে গেছে, যেহেতু বিষয়টা আলোচনা আসছে এবং এটা যেহেতু মানুষ বুঝতে পারছে। এখন আমি যে কথাটা একটু আগে বলছিলাম, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এদের এখন তদন্ত করে দেখা উচিত আসলে এখানে কি গেমগুলি প্লে করা হচ্ছে, এবং সেই গেম যাতে প্লে না করতে পারে সেই জন্যই তো তাদেরকে ওখানে বসা হয়েছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশন রেগুলেটর হিসেবে তাদের কাজ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের কাজ আছে, স্যার, আমি সুতরাং তারা কিন্তু সেই জিনিসটা তারা করছে আপনার না। কাছে সব শেষে একটু জানতে চাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে মানে পুঁজিবাজার নিয়ে যারাই কথা বলেন, সেটা যে জায়গায় হোক, সবাই কিন্তু একটা কথাই বলেন যে আইপিও কিছুদিন বন্ধ রাখলে সমস্যাটা কোথায়। এখানে আবার বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্নভাবে শুনি যে পলিটিক্যাল একটা প্রেশার থাকে। তো আমরা যতদূর দেখেছি বা যতদূর দেখি যে এই বাজারের সংশ্লিষ্ট যারা আছেন তারা যখন অর্থমন্ত্রীকে বোঝান, উনি তখন ইতিবাচক মনোভাব দেখান। তাই যদি হয় পলিটিক্যাল প্রেশার থাকে, তাহলে অর্থমন্ত্রীকে যদি বোঝানো হয় যে না, আমি 6 মাস এই আইপিও পারমিশন দিতে পারবো না, কারণ বাজার তো সেটা নিতে পারছে না, তাহলে সেটা কি সম্ভব না? না, কিন্তু তাহলে অন্য কোনো একটা কারণ নিশ্চয়ই আছে যে কারণে আইপিও এটা অনুমোদন এই যে দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীকে বোঝাবে কে? অর্থমন্ত্রীকে বোঝানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, ঠিক আছে না, ঢাকা স্টক এক্সচেঞ্জের, চিটাগং স্টক এক্সচেঞ্জের, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের। এখন আমি যে জিনিসটা আগে বলতে চেয়েছিলাম, ভুলে গিয়েছিলাম, আবার সেটা নিয়ে আসি। যখন আমাদের বাজার 2010-এ বা 11-তে যখন খুব খারাপ অবস্থা হলো, তখন কিন্তু ঘন ঘন বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন অর্গানাইজেশন নিয়ে বসতো। ওই জিনিসটা কিন্তু এখন নাই। এখন কিন্তু ওইভাবে কোঅর্ডিনেশন বিষয়টা কিন্তু এখন নাই। আর যেহেতু বাংলাদেশ ব্যাংকে আগে একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল, অর্থাৎ এই যে সবার সঙ্গে বসে আবার আলাপ করা, কিভাবে একটা টিম স্পিরিট নিয়ে কাজ করা, এই সেটা বাজারে নাই। কি আসলে গার্জিয়ান নাই স্যার? এই জায়গায় না, একটা guardian ফোন বলতে তো- একটা ফোন নিয়ে না, নিচ্ছি। না। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি, রাসেল। জি বলুন। আমার প্রশ্ন হলো, এই যে ডিভিডেন্ড ঘোষণা করার পরেও ব্যাংকের শেয়ারগুলির দাম যেভাবে কমতেছে, জি। এটার কারণটা কি? আর 2 নম্বরে হলো, এই যে সরকার থেকে শুরু করে সবাই আমাদেরকে আশ্বস্ত করতেছে বাজার ভালো হবে, এটা কি আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে না একরকম? জি, ধন্যবাদ। স্যার, এই প্রশ্নের উত্তর দুটো আমি নাসির ভাইয়ের কাছ থেকে শুনবো। আপনি যদি আমি আগে যেটা আমি বলতেছিলাম আরেকটু অ্যাড করতে চাই। এখানে ব্যক্তিগতভাবে আমি যখন বিএসসিসি কমিশনার কিংবা চেয়ারম্যানের সাথে কথা বলেছি, ওনারা কিন্তু ব্যক্তিগতভাবে যখন আমি দেখেছি, ওনারা কিন্তু আন্তরিক। ওনারা চাচ্ছেন বাজার ভালো হোক। আমাদের জার্নালিস্টদের কাছ থেকে ওনারা তথ্য নিচ্ছেন কি করলে কি করা যায়, ওনারাও রিসার্চ করছেন। তারপরও কেন যেন কি তাদের মুভমেন্টটা কেমন? আমি যে জিনিসটা বলছি যে হ্যাঁ, ওনারা চাচ্ছেন, এবং আমরা যেটা আগে লক্ষ্য করেছি যে বাংলাদেশ ব্যাংকের সরাসরি একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল এই বাজার সম্পর্কে। বাজারকে ভালো করতে হলে বাংলাদেশ ব্যাংকে অবশ্যই এটা পজিটিভ অ্যাটিটিউড আসতে হবে। যেহেতু এখন একটা সুযোগ আসছে, আমি এই মুহূর্তে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা বাংলাদেশ ব্যাংকের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, ওনারা যদি এই মুহূর্তে এই আমাদের শেয়ার বাজার নিয়ে কোথায় কি সমস্যা আছে এগুলো নিয়ে বসেন, এবং বসার জন্য আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন আছে, 2টা স্টক এক্সচেঞ্জ আছে, বা আমাদের যে ব্রোকারেজ হাউসগুলির যে সিইও যারা আছে, এদেরকে নিয়ে বসা উচিত। এবং আমার মনে হয় তারাই সবচেয়ে ভালো সাজেশন দিতে পারবে, এবং তাদের কাছ থেকে ফিল্ড লেভেলের সমস্যাগুলি আমরা বুঝতে পারবো, এবং সেইভাবে জিনিসটাকে ফাইন্যান্স মিনিস্টারকে বলা, যদি সেই ফিডব্যাকটা মাননীয় অর্থমন্ত্রীকে দেওয়া হয়, এবং উনি যেহেতু ইদানিং ওনার অ্যাটিটিউডটা পজিটিভ হয়েছে আমাদের শেয়ার বাজার সম্পর্কে, দিস দ্য হাই টাইম, এবং তাকে এই মুহূর্তে বলা উচিত যে এই কাজগুলি করতে হবে। এবং এই জন্য আমি অনুরোধ করবো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এবং বাংলাদেশ ব্যাংকে, তারা আগে বসে সমন্বয়ের জন্য মিটিং করুক, ঘন ঘন বসতে হবে, কোথায় কি সমস্যা আছে এগুলো আইডেন্টিফাই করার জন্য। নাসির ভাই, এই প্রশ্নের উত্তরটা জানবো। আরেকটি প্রশ্ন আছে, একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিয়ে যাচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসিফ সাহেব, আমি ব্যক্তিগতভাবে আপনাকে একটু প্রশ্ন করতে না, ঠিক আপনার একটা অপিনিয়ন জানতে চাচ্ছি। সেটা হলো, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আমাদের অর্থ মন্ত্রণালয়, এটার সাথে একটা প্রবাদ বাক্যের একটু আলোকপাত করবেন। এটা কথায় আছে না যে নামে তাল পুকুর ঘটি ডোবে না। দর্শক, আপনার প্রশ্নটি করুন।
আমি তাহলে এটার সাথে আপনি একটু আমাদের শেয়ার মার্কেট প্লাস অর্থ মন্ত্রণালয় প্লাস বিএসসিসি কে একটু আলোকপাত করবেন এই কথাটার সাথে। জি ধন্যবাদ। হাসিফ সাহেব, আমি আমার আগে মানে আজকে পুঁজিবাজারের এই যে অস্থিতিশীলতা বা পুঁজিবাজারের আস্থাহীনতার কারণগুলোকে আমি ব্যাখ্যা করছিলাম, আমার ব্যাখ্যাটা শেষ হয় নাই। আমি যে সমস্ত কারণগুলো ছিল এর মধ্যে আরও কিছু কারণ রয়ে গেছে। বাজারে অত্যাধিক আইপিওর চাপ অত্যাধিক, তারপরে বিভিন্ন কোম্পানিগুলোতে আজকে আস্থাহীনতার কী কারণগুলো, আস্থাহীনতাগুলোর কারণগুলো আমি ব্যাখ্যা করতেছি। পাবলিক লিস্টেড কোম্পানিগুলোর বিভিন্ন জায়গায় তাদের গুড গভর্নেন্সের অভাব, ভালো ব্যবস্থাপনার অভাব, আমি কারণগুলো দিতে যাচ্ছি। কিন্তু অনেকে তো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, তারপর দাম কমে যাচ্ছে, একদম দর্শকই অডিট রিপোর্টের উপর এবং আপনার কোয়ার্টারলি রিপোর্টগুলোর উপর আস্থাহীনতা, এই সমস্ত অনেকগুলো ইস্যু আছে। সেই ইস্যুগুলোকে আপনাকে মিটিগেট করতে হবে। এগুলোকে মিটিগেট করে আস্থাহীনতা থেকে আস্থায় নিয়ে আসতে হবে। এগুলো করবে কারা? এগুলা কোঅর্ডিনেশনের দায়িত্ব পালন করতে পারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পাশাপাশি স্যারও যেটা বললেন, বাংলাদেশ ব্যাংক, যেটা কেন্দ্রীয় ব্যাংক, এর সাথে এখন কোঅর্ডিনেশনটা খুব জরুরি হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সাথে কোঅর্ডিনেশনটা জরুরি হলো যে নতুন করে ফান্ড ইনজেক্ট করা, সাপ্লাই এবং ডিমান্ডের গ্যাপটাকে রিডিউস করার জন্য। আসেন, আপনার পুঁজিবাজারকে স্থিতিশীলতা রাখা বা পুঁজিবাজার উন্নয়নের জন্য তদারকি সংস্থা সহ অন্যান্য সংস্থা যখন মিটিং করে, আমি খুব কম দেখেছি ব্রোকারেজ হাউসগুলোর সিইওগুলোকে বা ব্রোকারেজ হাউসগুলোর একটা পার্ট করার, তাদেরকে সেখানে অংশগ্রহণ করা, তাদের থেকে একটা ফিডব্যাক নেওয়া। কারণ তারা সরাসরি ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করতেছে, বিনিয়োগকারীদেরকে হ্যান্ডেল করতেছে, বিনিয়োগকারীদের সমস্যা তারা সবচেয়ে বেশি কনসার্ন। আমি খুব কমই দেখি সেখানে তাদেরকে এটাতে পার্ট করা হয় না, তাদেরকে অংশগ্রহণ করা হয় না। তো আমি বলি শুধু ব্রোকারেজ হাউসগুলোতেও আরও ব্যবস্থাপনা উন্নতকরণ করতে হবে আস্থাহীনতা আনতে হলে। এটার বাইরে আপনি যে প্রশ্ন নিয়ে আমি কথা বলতেছি, ব্যাংকের শেয়ারের দাম ভালো ডিভিডেন্ড দেওয়ার পর ব্যাংকের শেয়ারের দাম ডিভিডেন্ড, হ্যাঁ, আপনি ব্যাংকের শেয়ার নিয়েছেন, ব্যাংকের শেয়ার আপনি যদি বিনিয়োগকারী হিসেবে থাকেন, ব্যাংকের শেয়ারে আপনি যে ডিভিডেন্ডটা পেয়েছেন, ডিভিডেন্ড নেওয়ার পর আপনি ওই শেয়ারে অবস্থান করেন, শেয়ারটা ধরে রাখেন। শেয়ারটা আপনি যদি ট্রেডিং কনটেক্সটে চিন্তা করেন, আমি আজকে একটা শেয়ার কিনছি, কালকে 2 টাকা লাভে বিক্রি করে দিব। বর্তমান মার্কেট কিন্তু ডে ট্রেডিংয়ের জন্য নয় বা 2 দিনের ট্রেডিংয়ের জন্য নয়। আপনি বিনিয়োগকারী হিসাবে থাকেন, আপনার বিনিয়োগ একটা ব্যাংকে আপনি 15 টাকার শেয়ারে বিক্রি করলে আপনার ROI, আপনি যদি 20% আজকে পাইতেছেন, ডিভিডেন্ড পাইতেছেন, সেখানে আপনার ROI অনেক। আপনি অপেক্ষা করেন, আপনি আগামীবারে ডিভিডেন্ড নেন। কিন্তু নাসির ভাই, যখন 15 টাকার শেয়ারে আপনি 25% ডিভিডেন্ড পাচ্ছেন, তারপরে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরেও 20% কমে যায়, তখন আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, আপনার ইনভেস্ট থাকে, আপনিও তো এইটা বিচলিত হবেন। আপনি তো পুঁজিটা আপনার ডিভিডেন্ড রেকর্ড ডেটে তো আপনি পুঁজিটা প্রত্যাহার করে দিচ্ছেন না, আপনি বিক্রি করছেন না, কিন্তু আপনার শেয়ারের দাম কমে গেলে আপনারও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আপনি যখন একটা এফডিআর হিসাবে ব্যাংকে বিনিয়োগ করেন, বিনিয়োগটা 1 বছর রাখেন, 1 বছর রাখার পর আপনি 7% ইন্টারেস্ট পাচ্ছেন। আমি তো জানছি আমার 7% পাচ্ছি, আমি তো জানছি না যে আমার এখন তো অর্ধেক হয়ে গেছে, কিন্তু এখানে তো আপনি প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন যে আমার অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি 7% বিনিয়োগ পাইতেছেন 1 বছর পরে। আপনি 1 সপ্তাহ আগে বিনিয়োগ করেছেন 15 টাকা রেটে, আপনি রেকর্ড ডেটের পরে 15 দিন পরে রেকর্ড ডেটের পরে এটা 13 টাকা এসেছে। আপনাকে অতটুকু সময় ধৈর্য ধরতে হবে। আপনি আরও 6 মাস অপেক্ষা করেন, আপনার শেয়ার আপনার কাঙ্ক্ষিত প্রাইসে চলে যাবে। হ্যাঁ, আপনি যদি 1 মাস পরে যদি চিন্তা করেন যে আমি 15 টাকা দিয়ে 20% ডিভিডেন্ডও খাবো, আবার আমি 15 টাকাও ফেরত পাবো, এটা তো আনইউজুয়াল, এটা হয় না। বিনিয়োগকারী হিসেবে আপনাকে থাকতে হবে। আপনি যদি একজন বিনিয়োগকারী ডে টু ডে ট্রেডার হিসেবে চিন্তা করেন, সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন আমার কাছে, আসলে এখানে আমরা আসলে মন্তব্য করতে পারি না বা আমরা চাইও না মন্তব্য করতে, আপনারাই বিশ্লেষণ করেন। স্যার, ওই দর্শকের প্রশ্নটা যদি বাংলাদেশ ব্যাংক, বিএসসিসি এবং অর্থ মন্ত্রণালয়, আমার মনে হয় উনি যে প্রশ্নটা করেছেন এটা হতাশা থেকে প্রশ্নটা করেছেন, এবং ওনার হতাশার অনেক কারণ আছে। অর্থাৎ কারণটা হচ্ছে আমরা সবসময় ওনাদেরকে আসার কথা বলে যাচ্ছি, কিন্তু সেইভাবে ঘটনাগুলি ঘটছে না। এবং সেই জন্যই উনি যেটা বলেছেন, হ্যাঁ, আমি যখন একজনকে কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে বসিয়ে দেই, তখন তার কাছে মানুষের প্রত্যাশা থাকে। এবং এটা যেটা উনি বলেছেন যে
আমরা এই যে বর্তমান কমিশন এদেরকে দেওয়া হয়েছিল একটা যখন বাজারের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল এবং প্রতিদিন ফল করছে, অর্থাৎ খুবই একটা বিপর্যস্ত অবস্থায় কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওইখান থেকে মানুষ বেরিয়ে আসবে বা বিনিয়োগ করে আবার আস্থা ফেরত পাবে, এটা মানুষ চেয়েছিল। কিন্তু সেটা ঘটনাই বলে কিন্তু ওনার হতাশাটা আরও বেশি বেড়ে গেছে। তবে আমি বলে নেই, তবে যেটা হলো যে উনি যেটা বলেছেন এটা ঠিকই, যে হ্যাঁ ওনারা লক্ষ্য করছেন যে ওনাদের কাছে যেভাবে আমাদের প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী ওনারা ফল পাচ্ছেন না। তো এই জন্য আমার যেটা অনুরোধ থাকবে সেটা হলো যে আপনারা যারা এখন বিভিন্ন রেগুলেটরি বডিতে আছেন, আপনাদের দায়িত্ব কিন্তু আসলে এই বাজারে যারা সংশ্লিষ্ট প্রত্যেকের ইন্টারেস্টের জন্য কাজ করা, এবং বিশেষ করে বিনিয়োগকারীদের, এবং এই বিনিয়োগকারীদের এই ইন্টারেস্টে কাজ করার জন্য যেটা উনি বললেন যে আসলে এই অর্থমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী, ইভেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের কথা আমরা অনেকবার আগেও বলেছি যে তাদের অ্যাটিটিউডও কিন্তু অতটা পজিটিভ না, এবং আমাদের যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এদেরকে আসলে এটা নিয়ে আবার এখন বসতে হবে। এটা না বসে কোনো উপায় নেই, বাজারকে আমাদের স্বাভাবিক অবস্থা আনতে হবে। চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, চাচ্ছেন অর্থমন্ত্রী, চাচ্ছেন, কিন্তু ওনাদেরকে তো বলতে হবে যে বাজার ভালোর জন্য কী কাজটি করা দরকার, এবং সেই দায়িত্ব কিন্তু আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং বাংলাদেশ ব্যাংকের। সুতরাং এই দায়িত্ব ওনাদেরকেই নিতে হবে, বিকজ ওনাদেরকে এই দায়িত্ব পালন করার জন্যই কিন্তু ওখানে বসানো হয়েছে। একটা ফোন নিয়ে নিচ্ছে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আসিফ জামান। জি বলুন। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে, সবাই যদি আমরা ইনভেস্টর হয়ে যাই আর ডে ট্রেডিং যদি না থাকে, তাহলে ব্রোকার হাউসগুলো চলবে কিভাবে? সিও স্যারের তো বেতন উঠবে না, পিওনের বেতনই উঠতেছে না। ধন্যবাদ দর্শক। যে এই প্রশ্নটা নাসিফের কাছ থেকে জানবো, তার আগে স্যার এই যে জায়গাটাতে ছিলেন, আমরা দেখেছি যে বিএসসি এবং বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পর্কটা ততটা ভালো না যতটা ভালো হওয়ার কথা ছিল, এবং তখন সবাই এটা জানে যে সাবেক গভর্নরের একটা নেগেটিভ মনোভাব ছিল। এখন তো গভর্নর চেঞ্জ হয়েছেন, এখন বিএসসির দায়িত্ব না বাজারের স্বার্থে তাদের সাথে যোগাযোগ করা। আর আস্থার ব্যাপারটি আপনি বললেন, বা সবাই আমরা বলছি আস্থাহীনতা এখানে মূল দায়। যদি আস্থা ফেরাতেই হয় তাহলে দৃশ্যমান এমন কিছু করা উচিত না যাতে মানুষের আস্থা আসে। দৃশ্যমান আমরা কিছু দেখছি, আমরা বিএসসি থেকে কোনো ধরনের বক্তব্য এখন পর্যন্ত দেখিই না। আমরা সিএসসির এমডি সিআরও কেউই নাই, ডিএসসির এমডি যিনি আছেন আমরা শুনতে পাচ্ছি যে উনিও হয়তো থাকবেন না। তাহলে এইখানে যে দর্শকরা বিভিন্ন সময় যে ফোন করে বলেন যে এখানে অভিভাবক নেই, আসলেই তো তাই। হ্যাঁ হাসিব, ওটাই যেটা বলছি, যে আপনি যেটা বলছেন যে আগে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সমন্বয়ের অভাব ছিল, এটা আমরা সবাই দেখেছি। বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ এটা আমরা সবাই দেখেছি, এবং এটা নিয়ে বহুবার কথাবার্তা বলা হয়েছে। যে কারণে বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসছেন এবং আরও নতুন লোক খোঁজা হচ্ছে, অর্থাৎ একটা নতুন প্রশাসন আসছে, তাদের উচিত হবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে বসা। অর্থাৎ এখানে শুধু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব কিন্তু না। আমরা যেহেতু দেখেছি বাংলাদেশ ব্যাংকের একটা নেগেটিভ ভূমিকা ছিল, অ্যান্ড সেই ভূমিকাকে পজিটিভে আনার জন্য বর্তমান যিনি গভর্নরের দায়িত্ব নিয়েছেন তাকে একটা ভূমিকা পালন করতে হবে। এবং ওনারা কিন্তু যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন গিয়েছেন, সবাই গিয়ে বলেছেন, কিন্তু বাংলাদেশের, আমি আগেও বলেছি, এই শেয়ার বাজারে যে বর্তমান যে অবস্থা, এটা একটা জাতীয় ক্রাইসিস। শুধু বাংলাদেশ ব্যাংকের আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ চুরি হয়েছে, এটা যেমন একটা সমস্যা, এর থেকে আমার মনে হয় এটা তার থেকে আরো বড় সমস্যা। সুতরাং এটাকে ওইভাবেই হ্যান্ডেল করতে হবে। নাসিফ ভাই, এই ব্যাপারে যদি আপনার মনোভাব বলেন, এবং শেষ যদি কথা বলি, আমাদের অনেকগুলো জাতীয় ক্রাইসিস গেছে, এর মধ্যে সর্বশেষ জাতীয় ক্রাইসিস হলো বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ের মাধ্যমে টাকা পাচার। এছাড়া ডেস্টিনির সমস্যা, হলমার্ক সমস্যা, বিসমিল্লাহ গ্রুপের সমস্যার মাধ্যমে আমাদের দেশের অনেক টাকা লুটপাট হয়েছে, বা পত্রিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সে তুলনায় বাংলাদেশ ব্যাংক আরেকটা ন্যাশনাল ক্রাইসিস, যেটা স্যার বললেন, পুঁজিবাজারে আমার তো ধারণা প্রায় 80 লাখের উপরের মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্টলি ইনভলভ। সেখানে টোটাল একটা জনসংখ্যার বৃহৎ অংশ। সেখানে পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংকের অবদানটা কি, ব্যাংকগুলোর অবদানটা কি? ব্যাংকগুলোর এটা একটা সরকার, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক চিন্তার বিষয়, এবং চিন্তা করা উচিত। আমি এটার পরে আরেকটা, আমার যে ভাই প্রশ্নকর্তা ছিলেন তাকে উত্তরটা দিই। হ্যাঁ, সবাই যদি বিনিয়োগকারী হয়, ডে ট্রেডার না থাকে, তাহলে আসবে কীভাবে? আমার এখানে পুঁজিবাজারে, আমি আগেও বলছি, মাস পিপলদেরকে বিনিয়োগকারী হিসাবে নিয়ে আসতে হবে। আপনি যদি অত্যাধিক বিনিয়োগকারী নিয়ে আসেন, সেই সুযোগটা সরকার এবং নিয়ন্ত্রণ সংস্থা করে দেয়, আজকে ব্রোকারেজ হাউসগুলো বাঁচবে, সরকারের ট্যাক্স বাড়বে,
মার্কেটও স্থিতিশীল হবে। এই সমস্ত চিন্তাগুলো করতে হবে। চিন্তাগুলো করার জন্য মাঠ পর্যায়ের লোকজনগুলোকে এই সমস্ত পলিসি মেকিংয়ে নিয়ে আসতে হবে। মাঠ পর্যায়ের লোকজনকে, ব্রোকারেজ হাউসের লোকজনগুলোকে আনতে হবে, মার্চেন্ট ব্যাংকের লোকজনগুলোকে নিয়ে আসতে হবে। আমার তো মনে হয় না এখন পলিসি মেকিংয়ে ওই লেভেলের লোকজন এখন আছে। জি নাসির ভাই, আপনাকে ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ। এবং আমরা আশা করছি আপনারা যে কথাগুলো বললেন সেগুলো তবে নিয়ন্ত্রক আমি একটা সংস্থায় যারা সর্বশেষ- আছেন তারা বুঝবেন। নাসির ভাই, আমাদের সর্বশেষ একটা কথা বলতে চাই, বাজার স্থিতিশীলতার দিকে হয়তো আসবে, এক সময় চলে আসবে। এখন বাজারকে একটা স্থিতিশীল অবস্থা রাখার চেষ্টা করতেছে সরকার, সবাই উদ্যোগী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে, ফাইন্যান্স মিনিস্ট্রির মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন ছিল না, এখন একটা হয়ে আসতেছে। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট, আপনারা বিনিয়োগটা ধরে রাখেন, বাজার স্থিতিশীল হবে নাসির এবং ভাই, আপনি রিটার্ন আপনাকে পাবেন। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। এবং দর্শক, আমরা আশা করছি যে বিএসএসতে যারা দায়িত্বে আছেন তারা আন্তরিক এই বাজারের প্রতি এবং তারা আসলেই কাজ করছেন। তবে সেটি দৃশ্যমান না, দৃশ্যমান হবে বাজারে যখন আস্থা ফিরবে, বাজার যখন সামনের দিকে যাবে। আগামীকালকে দেখা হচ্ছে অন্য অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।